আজকের বিষয় হচ্ছে এই সিরিঞ্জ। এই সামান্য 3 টাকার সিরিঞ্জ আমাদের অনেক সময় বিপদের সম্মুখীন ফেলে দেয় এবং অনেক সময় আমরা এটি জেনে না জেনে ইউজ করে থাকি, তার ফলে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। তো আজকের ভিডিওটি মূলত তাদের জন্য যারা সিরিঞ্জ বিষয়ে খুঁটিনাটি জানেন না, তাদের ক্ষেত্রে আজকের ভিডিওটি প্রস্তুত করতে যাচ্ছি। অনেক ধারণা পেতে পারেন, অজানা তথ্য জানতে পারেন, যা আপনার অনেক উপকারে আসবে। তো সেই অবস্থায় বলছি, আজকের ভিডিওটি না টেনে দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত, সেই অবস্থায় আপনারা অনেক তথ্য জানতে পারবেন। তো আর দেরি করবো না, যে বিষয়টি আজকে জানাবো সেটি হচ্ছে এই সিরিঞ্জ। তো সিরিঞ্জ বাংলাদেশে কয়েক ধরনের হয়ে থাকে, তার মধ্যে রয়েছে 3 ml, 5 ml, 10 ml, 20 ml, 50 ml এরকমের। আরেকটি রয়েছে আপনার 100 ইউনিট, যেটি হচ্ছে আপনার ইনসুলিন দেওয়ার জন্য, যেমন অ্যাক্ট্রোপিড, মিক্সটার বা এই ধরনের ম্যাক্সুলিন, অ্যানসুলিন, এই ধরনের ইনসুলিন জাতীয় যেগুলো রয়েছে ভায়াল, সেগুলো দেয়া হয় বা ইউজ করা হয় এই সিরিঞ্জের মাধ্যমে। তো এই সিরিঞ্জ আসলে কতটুকু কি বা কি পরিমাণে ইউজ করতে হয় বা এটি কিভাবে আপনারা গণনা করবেন, সেই অবস্থায় আমি প্র্যাকটিক্যাল ভাবে আপনাদেরকে তুলে ধরবো। সিরিঞ্জের কিছু খুঁটিনাটি উপাদান নিয়ে এসেছি। তো সেই অবস্থায় আপনারা প্রথমেই জানতে পারেন যে সিরিঞ্জটা আসলে কি। এটি হচ্ছে আপনার অনেক সময় আমরা পুশ করে থাকি আমাদের রগের মধ্যে বা মাংসপেশির মধ্যে, তো আমাদের ml হিসাব করে দিতে হয়। অনেক সময় দেখা যায় টিটেনাস ভ্যাকসিন বা ভ্যাকসিন জাতীয় হেপাটাইটিস ভাইরাসের জন্য বা বি ভাইরাসের জন্য অনেক সময় ভ্যাকসিন দেওয়ার প্রয়োজন হয় আমাদের মাংসপেশিতে। তো সেই অবস্থায় ফার্মাসিস্ট দিয়ে থাকেন বা চিকিৎসক লেখে থাকেন প্রেসক্রিপশনের মধ্যে। তো এটি বেশি একটা গণনা করার প্রয়োজন হয় না, কারণ হচ্ছে এই ভ্যাকসিনগুলো আপনার 0.5 ml হিসেবে দেয়াই রয়েছে এই বোতলটিতে বা প্যাকেটটির ভিতরে। সেই অবস্থায় কোনো গণনার করার প্রয়োজন হয় না। তবে অন্যান্য যেগুলা ইনসুলিন বা বিভিন্ন ধরনের আপনার ইনজেকশন রয়েছে, বা ওয়েট বা ওজন অনুযায়ী অনেক সময় দেখা যায় আপনার এই ইনজেকশন অ্যান্টিবায়োটিক প্রয়োগ করতে হয় শরীরের মধ্যে। চিকিৎসকগণ প্রেসক্রিপশনের মধ্যে শর্টভাবে লিখে দেন 750 mg দিবেন বডির মধ্যে এবং 1000 mg একটা ইনজেকশনের মধ্যে থাকে। এটি কিভাবে গণনা করবেন বা আসলে এই ড্রপ আকারে অনেক সময় চিকিৎসক দিয়ে থাকেন যে মুখে খাওয়ানোর জন্য ড্রপ আকারে বাচ্চাকে 20 ড্রপ খাওয়াবেন বা ml হিসেবে দিয়ে দেন, 1 ml করে দুবার বাচ্চাকে খাওয়াবেন। এরকম আপনার সিরিঞ্জের মাধ্যমে হিসাবটা কিভাবে পাবে, সে বিষয়টি জানতে হলে একটু লক্ষ্য করতে হবে। যেমন একটা সিরিঞ্জের মধ্যে আপনার কত ml থাকে। একটা সিরিঞ্জের মধ্যে সাধারণত 3 ml, 5 ml, 10 ml, 20 ml, 50 ml এভাবে থাকতে পারে। তো 5 ml এ কত চামচ হয় সেটি জানতে হবে। যেমন 5 ml এ হয় 1 চামচ। এখন আপনারা যদি বাচ্চাকে সিরাপ চামচ দিয়ে না খাওয়াতে পারেন, বমি করে দেয় বা না খায়, সেই অবস্থায় অনেক সময় সিরিঞ্জ দিয়ে খাওয়াতে পারেন। যেমন 5 ml, এটা হচ্ছে 5 ml এর সিরিঞ্জ। এটা দিয়ে যদি পুরোটা নিয়ে নেন আপনার 1 চামচ হয়ে যাবে। যদি চিকিৎসক দিয়ে থাকেন আপনার 1 চামচ করে 2 বার, তাহলে কিন্তু আপনি 1 সিরিঞ্জ ফুল করে নিয়ে নিলেন 5 ml এর, সেই সাথে আপনি খাওয়াই দিলেন। তো এটা গেল একটা বিষয়। আরেকটা হচ্ছে আপনাকে যদি বাচ্চাদের জন্য দেয়া হয় 20 ফুটা করে 2 বার, সেই অবস্থায় আপনার 20 ফুটা গুনতে গুনতেই আপনার ভুল হতে পারে বা আপনার বেশি হয়ে যেতে পারে বা ফুটা কম হয়ে যেতে পারে। এই অবস্থায় আপনি কিভাবে বুঝতে পারেন? সহজ পদ্ধতিতে সিরিঞ্জের মাধ্যমে 20 ফুটায় হয় কয় ml। অবশ্যই মনে রাখবেন, ml যেহেতু বলেছি আমি, যেমন 5 ml এর সিরিঞ্জ নেন আর 3 ml এর সিরিঞ্জ নেন বা 10 ml এর সিরিঞ্জ নেন, প্রতি 1 ml এ হয় 20 ড্রপ বা 20 ফুটা। যদি আপনাকে চিকিৎসক দিয়ে থাকেন 10 ফুটা করে 2 বার বা 10 ফুটা করে 3 বার, তাহলে কিভাবে গণনা করবেন? এই যে 1 ml এর একটা দাগ রয়েছে, 1 ml লেখা রয়েছে, এখানে আমি চিত্র দিয়ে দিচ্ছি। এই 1 ml এর অর্ধেক হচ্ছে আপনার 10 ফুটা। আপনার প্রতি সিরিঞ্জের মধ্যে এক দাগে হচ্ছে আপনার 0.2 ml। তো আমরা একটু লক্ষ্য করি, এখানে সিরিঞ্জের মধ্যে 1 ml এর একটা দাগ রয়েছে বা 1 ml লেখা রয়েছে 1। তারপর তার উপরে ঠিক দেখেন, তার উপরে ছোট ছোট কয়েকটা টান রয়েছে। এগুলা হচ্ছে প্রতি টানের মধ্যে রয়েছে 0.2 ml। অবশ্যই মনে রাখবেন 0.02 ml। একবারে সামান্য, একবারে নগণ্য, একটু মাত্র। তো আপনারা যদি 10 ফুটা করে খাওয়াতে চান, তাহলে কি করতে হবে? আপনার 1 ml এর অর্ধেক খাওয়াতে হবে। যেটি বড় একটা টান রয়েছে সেটি হচ্ছে আপনার 1 ml এর অর্ধেক। তো একটা সিরিঞ্জ 5 ml এর সিরিঞ্জের মধ্যে থাকে 100 ফুটা। অবশ্যই মনে রাখবেন প্রতি 1 ml এ রয়েছে 20 ফুটা এবং প্রতি 5 ml এ হয় 1 চামচ। তো এই সাধারণ সিরিঞ্জটা আমরা বুঝলাম। এখন আমরা বুঝবো এই যে ইনসুলিনের সিরিঞ্জটা। এই ইনসুলিনের সিরিঞ্জটা অনেক বড় দেখা যাচ্ছে, আসলে তেমনটা বড় না, এটি সামান্য ছোট। এই ইনসুলিন, যেমন আপনারা এটি 100 ইউনিট সিরিঞ্জ দিলেন, এই 100 ইউনিটের সিরিঞ্জ হচ্ছে 1 ml।
আপনি যদি পুরোটা সিরিঞ্জ ভরে আপনি মেডিসিন নেন তারপরে কিন্তু মাত্র 1 ml হবে। 1 ml এ হয় 100 ইউনিট। অবশ্যই মনে রাখবেন 1 ml এ হয় 1 ml এ হয় 100 ইউনিট এবং 5 ml এ হয় 1 চামচ এবং 1 ml এ হয় 20 ড্রপ বা 20 ফুটা। এটি মাথায় রাখলেই চলবে। তবে এখানে যদি বুঝতে গন্ডগোল লাগে আপনার, তাহলে কিন্তু সেই অবস্থায় আপনার মারাত্মক ধরনের প্রভাব পড়তে পারে। যেমন এই ইনসুলিন কিন্তু আপনার ঠিকভাবে দিতে হবে। যদি আপনারা বেশি দিয়ে ফেলেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ডায়াবেটিসটা নীল হয়ে যাবে। আবার যদি কম দেন তাহলে ডায়াবেটিসটা আপনার মাত্রা অতিরিক্ত করবে বা বর্ডার লাইন ক্রস করবে। সেই অবস্থায় আপনাকে চিকিৎসক যদি দেন আপনাকে 20 ইউনিট, সেই ক্ষেত্রে কিন্তু আপনার 20 এখানে লেখা রয়েছে 20 ইউনিট দিতে হবে। অথবা যদি বলেন আপনার 22 ইউনিট, যেমন যদি ডায়াবেটিসটা বেড়ে যায় সেই ক্ষেত্রে আপনার 2 পয়েন্ট বাড়িয়ে দিবেন। 2 পয়েন্ট কয় দাগে হয়? আপনার এক দাগে হয় 2 পয়েন্ট। অবশ্যই মনে রাখবেন, এক দাগে হয় 2 পয়েন্ট, দাগে হয় আপনার 4 পয়েন্ট, 3 দাগে হয় 6 পয়েন্ট, 4 দাগে হয় 8 পয়েন্ট এবং 5 দাগে হয় 10 পয়েন্ট। এবং 5 দাগে যখন 10 পয়েন্ট হবে তখন 20 ইউনিট থেকে আপনি 30 ইউনিটে চলে আসবেন। সেই ক্ষেত্রে আপনার এক দাগে 2 ইউনিট অবশ্যই মনে রাখতে হবে। যেমন আপনার এখানে 10 ইউনিট লেখা আছে, 10 ইউনিট হচ্ছে আপনার 5টা দাগে হচ্ছে 10 ইউনিট চলে আসছে। যদি আপনাকে চিকিৎসক দিয়ে থাকেন আপনাকে 12 ইউনিট মারার জন্য বা পুশ করার জন্য চামড়া নিচে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এক দাগ বাড়াবেন, 2 দাগ বাড়াবেন না। 2 দাগ বাড়ালে কিন্তু আপনার 4 ইউনিট বেড়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু আপনার ডায়াবেটিসটা নীল হয়ে যেতে পারে বা বেশি মাত্রা অতিরিক্ত কমে যেতে পারে। সেই অবস্থায় আপনাকে যতটুকু চিকিৎসক দিবেন, এটি ক্লিয়ার হয়েছেন অবশ্যই আমি মনে করছি, সেই অবস্থায় এভাবেই দিবেন চিকিৎসক যেভাবে বলছেন। তার উপর আরেকটা বিষয় রয়েছে, যেমন এই সিরিঞ্জগুলা, আচ্ছা পরে যাক এই সিরিঞ্জটা, এই সিরিঞ্জগুলার মধ্যে যখন আপনারা ঔষধ নেবেন, আমি একটা খুলে দেখাই আপনাদেরকে, তারপর বুঝতে পারবেন। যেমন আমরা যদি কোনো ধরনের গ্যাস্ট্রিক অ্যাসিডিটির ইনজেকশন পাই বা অ্যান্টিবায়োটিক ইনজেকশন যখন আমরা পাই, তখন আমাদের এইরকম একটা বায়ল দেওয়া হয় আর এরকম একটা ডিস্টিল ওয়াটার দেওয়া হয় বা পানি দেওয়া হয়। তো আমরা যখন এটা ভাঙি, একটু ভেঙে দেখাই। আচ্ছা, আরেকটা বিষয় রয়েছে, আমার হাতে আরেকটা নেডেল রয়েছে। নেডেল বলতে অনেক সময় দেখা যায় অনেক বাচ্চাদের মাংসপেশি কম রয়েছে, সেই ক্ষেত্রে কি করা হয়, এই ধরনের সিরিঞ্জটা ফেলে দেওয়া হয় এই ধরনের ক্যাপের সাহায্যে। অবশ্যই টাচ করবেন না এই ধরনের সূচের মধ্যে। যদি সূচের মধ্যে টাচ করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার শরীরের ব্যাকটেরিয়া বা আপনার ধুলোবালু যদি হাতের মধ্যে থাকে, ব্যাকটেরিয়া যদি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এটার মধ্যে সংস্পর্শ হয়ে ওই মানুষের বডিতে চলে যাচ্ছে যে মানুষকে আপনি পুশ করবেন। সেই অবস্থায় অবশ্যই ক্রকটা লাগিয়ে দিবেন, তারপর এভাবে খোলা লাগানো করবেন এবং যখন আপনারা ইনজেকশনটা পুশ করা শেষ হবে সেই অবস্থায় আপনারা ক্রকটা লাগিয়ে ফেলবেন। সেই অবস্থায় অনেক বাচ্চারা এগুলা ডাস্টবিন থেকে আপনারা নিয়ে বিক্রি করে, অনেক সময় হাত পায়ে ঢুকে যায়। সেই অবস্থায় আপনারা একটু খেয়াল রাখবেন। আর যদি এটা ক্রকটা হারিয়ে ফেলেন সেই অবস্থায় আরেকটা কাজ করতে পারেন। আপনারা একটু বেশি কথা বলে ফেলছি আমি, আসলে এটা একটু শিক্ষণীয় বিষয়। এটা এরকম সিরিঞ্জটা টান দিবেন, টান দিয়ে এটার ভিতরে ঢুকিয়ে দিবেন, ঢুকিয়ে দিয়ে সুন্দর করে এইভাবে চাপ দিয়ে লাগিয়ে দিবেন। তো দেখেন এটা আর পড়তেছে না, কিন্তু বাচ্চাদেরও কোনো ক্ষতি হলো না, গরিব অসহায়ের যারা বিক্রি করে খায় বা যদি ডাস্টবিনে ফেলেন রাস্তায় ঘাটে পড়ে সেক্ষেত্রে কিন্তু কারো পায়ে হাতে ঢুকবে না। তো সেই অবস্থায় একটা বিষয়, শিক্ষণীয় বিষয় আপনারা শিখে নিলেন। আরেকটা পয়েন্ট হচ্ছে যেটা বললাম আমি, এই ক্রকটা আমরা লাগিয়ে দিলাম। তো নিডিলটা, এই নিডিলটা আপনারা কি করবেন, এইভাবে খুলে এরকম নিডিল 1 টাকা 2 টাকা হলে মিলে, তো বাচ্চাদের ক্ষেত্রে এই সেম সিরিঞ্জে ইউজ করবেন। আপনার পরিমাপক হিসেবে যতটুকু চিকিৎসক দিয়েছেন, যেমন 250 মিলিগ্রাম বা 500 mg যদি দিয়ে থাকেন ইনজেকশন বা যে কোনো ধরনের ঔষধ, ইনজেক্টেবল ঔষধ, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা পরিমাপক করতে পারেন এই সিরিঞ্জ দিয়ে, আলাদা সিরিঞ্জ লাগবে না। আর ছোট নিডেল আছে 1 টাকা 2 টাকা 5 টাকা হলে মিলেই, এই সিরিঞ্জ দিয়ে আপনারা মাংসপেশিতে পুশ করে নিলেন। তবে অবশ্যই মাথায় রাখতে হবে এই ধরনের নিডেল আপনারা বড় বা বয়স্ক রোগীদের ক্ষেত্রে দেয়া যাবে না, কারণ হচ্ছে ওদের চামড়ার লেয়ারটা অনেক বড়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার পর্যাপ্ত নিচে যাবে না এবং আপনার মাংসপেশিতে সমস্যা হবে, ব্যথা হবে, যে জায়গায় আপনার ওষুধটা যাওয়ার কথা সেই জায়গায় যাবে না। সেক্ষেত্রে কিন্তু সিরিঞ্জটা ছোট, অবশ্যই খেয়াল রাখবেন। এটা হচ্ছে বাচ্চাদের জন্য আর এটা হচ্ছে বড়দের জন্য। এই নিডেলটা একটু দেখাই, এটা হচ্ছে 5 ml এর আপনার সুচটা, সেক্ষেত্রে আপনি টাচও করতে পারবেন না, এভাবে রেখে দিতে হবে। তো এটা বুঝলাম আমরা। তো আমরা মূল বিষয় যেটা সেটা ফেলে আসলাম। তো এটা হচ্ছে এই যে ডিস্টিল ওয়াটারটা দেখছেন, ডিস্টিল ওয়াটারটা কিন্তু এখানে লেখা রয়েছে আপনার 5 ml। 5 ml এ হয় 1 চামচ, যেটা বলেছিলাম। এটা ডিস্টিল ওয়াটার সাধারণত 5 ml 10 ml হয় বা এরকম 20 ml হয়। তো
তবে ভ্যাকসিন যেগুলা সেগুলা হচ্ছে রেডি প্যাক থাকে, সিরিঞ্জ সহ আপনার 0.5 ml বা 1 ml পর্যন্ত থাকে, তার উপরে না। তো এরকম ডিস্টিল ওয়াটারটা আপনারা অনেক সময় ভেঙে ফেললেন। এরকম ভেঙে আপনারা কি করবেন, অবশ্যই একটা কাজ করবেন, যখন এটা ভাঙেন তখন কিন্তু হাতের মধ্যে কাপড় বা এরকম একটা কিছু রেখে দিবেন। সেক্ষেত্রে কি হয়, আপনারা অনেকেই মনের অজান্তেই কিন্তু আপনার হাতে ঢুকে যেতে পারে, যারা নতুন অবস্থায় হাতের ওপর ঢুকে যেতে পারে। আর অন্যথায় এখানে কিন্তু কাটা রয়েছে, সেই অবস্থায় আপনারা এই দাগ দেখে আপনারা এরকম ঠাস করে ভেঙে ফেলতে পারেন। আর অনেকেই কি করে, আপনার ছড়টা দিয়ে বা হাতুড়ি দিয়ে বা ইট দিয়ে ভাঙে, সেক্ষেত্রে কিন্তু এটার কাজটা নিচে পড়ে যায় এবং অনেক সময় এই সিরিঞ্জ দিয়ে তুলতে গিয়ে আপনার ভিতরে সিরিঞ্জের প্রবেশ করে দেয় এবং আপনি যখন প্রবেশ করাবেন পেশেন্টের শরীরে, সেক্ষেত্রে কিন্তু রক্তের মাধ্যমে ওনার হার্টের মধ্যে চলে যাবে এবং হার্টের মধ্যে ছিদ্র হতে পারে এবং বিভিন্ন ধরনের আরো সমস্যার সম্মুখীন হতে পারেন পেশেন্ট। সেই অবস্থায় আপনারা এভাবে আপনারা জোরাজুরি করবেন না, অল্পভাবে একটু ধাক্কা দিলেই ভেঙে যাবে। সে অবস্থায় একটু পারদর্শী হন, যেমন ডিস্টিল ওয়াটার 2 টাকা 5 টাকা হলে ফার্মেসিতে মিলে, সেগুলো এনে টেকনিককে আপনি শিখতে পারেন, একটা একটা করে ভাঙতে পারেন। আর এগুলা হচ্ছে এই বিষয়। আর যখন আপনারা সিরিঞ্জ থেকে এইভাবে লিকুইডটা বা পানিটা নিবেন, তখন কিন্তু এইভাবে আপনারা নিতে পারেন, এইভাবে নিবেন। আচ্ছা, আমি পুরোটা নিলাম না, আপনাদের দেখানোর স্বার্থে সময়টাও বেঁচে যাবে। তো যাই হোক, এইটা হচ্ছে বায়াল, বায়ালের ভিতরে আছে কিছু পাউডার, অ্যান্টিবায়োটিক পাউডার মনে করেন, এটার ভিতরে আছে। এটার ভিতরে প্লাস্টিক একটা রয়েছে, ক্যাপ মুড়ানো। এটার ভিতরে আমরা যখন ঢুকাই অনেক সময় কি করি, এই বাতাসটাও বার করতে থাকি। এই বাতাসটা বার করার কোনো প্রয়োজন নাই, বার করলে বার করবেন, না বার করলে নাই। আমরা এটার ভিতরে প্রয়োগ করাবো, এই যে প্রয়োগ করে দিলাম, আমরা এটার ভিতরে প্রবেশ করে দিলাম। প্রবেশ করানোর পর অনেকে কি করে, বের করে তারপর ঝাঁকুনি দেয়। বের করে ঝাঁকুনি দিতে পারেন, তাতে করে কি হয়, আপনার এই যখন আপনি বের করবেন, আমি একটা দেখাই, এই যেমন বের করেন, বের করে ঝাঁকুনি দিলেন, এইভাবে ঘুরালেন, করে এরকম করলেন, করে আবার আপনি কি করলেন, ঢুকালেন। তাতে করে কি হয়, আপনি যদি ওই সুচ দিয়েই রোগীর আপনার রোগের মধ্যে প্রয়োগ করেন, সেই ক্ষেত্রে কিন্তু সূচের সামনটা একটু ভুতা হয়ে যেতে পারে বা একটু আপনার অন্যরকম হয়ে যেতে পারে, রোগী একটু জ্বালা পোড়া বা ব্যথা অনুভূতি করতে পারে। সেই অবস্থায় আপনার একটা টেকনিক আছে, সেটি হচ্ছে আপনি যখন এরকম পানিটা ঢুকাবেন, দেখাই আবার। আচ্ছা, ওষুধটা গলছি সেজন্য লাল হয়ে গেছে। তো এটা যখন পানিটা আপনি এভাবে ঢুকাবেন, তখন সিরিঞ্জটা বার করবেন না, বার করে আপনারা একটা কাজ করতে পারেন, এরকম ঝাঁকুনি দিতে পারেন। এটার ভিতরেই কিন্তু রয়ে গেল, সিরিঞ্জটা এটার ভিতরে রয়ে গেল, এরকম ঝাঁকুনি দিতে পারেন, দেখতে পারেন 2 থেকে 3 মিনিট এরকম ঝাঁকুনি দিতে পারেন। যখন গুলে যাবে পুরোপুরি, তখন আর এটা না বের করে আপনারা তখন বের করবেন এইভাবে। তো দেখেন, একবারে ঢুকানোর পরে একবারে আমরা এটি বের করে নিলাম, কোনো ধরনের ব্যাকটেরিয়াও লাগলো না, বাহিরেও রাখলাম না কোথাও, বা পরেও গেল না, বা এটা সুচের আগাটা বুতাও হলো না, বা কোনোভাবে কোনো স্পর্শ হলো না, এটার ভিতরে রয়ে গেল। আমরা বের করে আবার এটা প্রয়োগ করতে পারি। তবে এখানে একটা কথা রয়েছে, অনেক সময় দেখা যায় একটু পরিমাণে বাতাস থাকে, অনেক সময় দেখা যায়। তো যদি এইরকম আপনি এইরকম বাতাস রেখে আপনি যদি শরীরে প্রয়োগ করেন, মাংসপেশিতে অথবা রোগের বিশেষ করে রোগের ভিতরে যদি এরকম প্রবেশ করেন বাতাস সহ, সেই ক্ষেত্রে কিন্তু রোগী হার্ট অ্যাটাক করতে পারে, হার্ট ফেলিওর হতে পারে, বা আরো বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, স্ট্রোক পর্যন্ত করতে পারে, রোগী মারাও যেতে পারে। অনেক সময় ছোটবেলায় শুনছি আপনার বাতাস দিয়ে মারলে বা সুচ পুশ করলে শরীরে রোগী মারা যায়। আসলে কতটা বাস্তব, যদি বেশি পরিমাণে বাতাস শরীরে প্রয়োগ করা হয় সিরিঞ্জের মাধ্যমে, বা বাতাস যদি থেকে যায়, সেই অবস্থায় কিন্তু রোগী মারাও যেতে পারে, আবার কোনো কোনো অবস্থায় মারা যায়ও না। তো সেই অবস্থায় একটু সচেতন থাকবেন, এবং যাকে দিয়ে ইনজেকশনটা পুশ করাচ্ছেন, এবং যদি আপনি নিজেও পুশ করেন, সেই অবস্থায় অবশ্যই আপনি IM IB দেখে নেবেন। রগের ইনজেকশন হলে রগে, মাংসের ইনজেকশন হলে মাংসে, রগেরটা মাংসে দেবেন না, মাংসেরটা রগে দেবেন না, অবশ্যই একটু খেয়াল করবেন। এবং দ্বিতীয় অবস্থায় আপনারা ডেট এক্সপায়ার দেখে নেবেন, এবং তৃতীয় অবস্থায় আপনারা এরকম বাতাসটা রাখতে পারবেন না, বাতাসটা সম্পূর্ণ বার করবেন। আমি তো এইভাবে বের করে দিয়েছি, দেখতে পাচ্ছেন 1 ফুটা 2 ফুটা। তবে অনেকে কি হয়, বের হয় না, সেই ক্ষেত্রে ফুটা ফুটা হয়ে বাষ্প রয়ে যায়। সেক্ষেত্রে আপনি এইভাবে টুঙ্কা দিতে পারেন, টুঙ্কা দিলে যেতে পারে না, যা যদি এরকম ঘুরাতে পারেন, এরকম ঘুরালে আপনার পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তারপর আপনার ধরে টেনে এভাবে উপরের দিকে তুলে 1 ফুটা এনে আপনি ক্লিয়ার হয়ে গেলেন, ঠিক আছে কিনা। তো এটা হচ্ছে সহজ পদ্ধতি, এভাবে আপনারা করবেন, আশা করি উপকৃত হবেন এবং অন্যজনের উপকার করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত। এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটির সাথে সংযুক্ত থাকুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।